হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে গতকাল আপনাদের গণবিজ্ঞপ্তি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে তথ্যগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি এবং কোন কোন বিষয়গুলো জেনে আপনাকে আবেদন করতে হবে সেই বিষয়গুলো আমরা এখন শেয়ার করব। আশা রাখছি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। আমরা সার্কুলারটি ভালোভাবে পড়তেছি, আপনারা লক্ষ্য করবেন এবং এভাবে আপনারা কমপ্লিট করার পর আপনারা আবেদন করতে শুরু করবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই ভিডিওতে থাকবে, যেগুলো আপনারা আবেদন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, যেটা হচ্ছে 2025 সালে গতকাল আপনারা জানেন। আপনারা এগুলো জানেন যে শূন্যপদ স্কুল কলেজে রয়েছে 46,211, মাদ্রাসাতে রয়েছে 53,501 এবং কারিগরি ও ব্যবসায় প্রতিষ্ঠানে রয়েছে 1110। যদিও আগে এগুলো এমপিও নন এমপিও লক্ষ্য করা যাইতো না, কিন্তু এখন সবগুলো এমপিও। এক্ষেত্রে আর আপনাদের কোনো সন্দেহ নাই যে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠান। আপনারা এই ওয়েবসাইটে জানতে পারতেছেন এগুলো। 22 জুন থেকে আপনারা আবেদন করতে পারবেন দুপুর 12টা থেকে, বেলা 12টা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে একটা কথা আমি বলে যাই যে আপনারা আবেদন করবেন, যেহেতু 22 তারিখ আবেদন শুরু, আবেদন করবেন মিডিল টাইমে, অর্থাৎ প্রথমেও না শেষেও না। আপনারা 25 থেকে 30 তারিখের মধ্যে আবেদনটি করতে পারবেন এবং সেই সময়ে নেট ভালো থাকবে এবং প্রথম ও শেষের দিকে একটু প্রবলেম হতে পারে। এরপরে আবেদনকারীর যোগ্যতা কি কি যোগ্যতা লাগবে আপনারা দেখে নেন। সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। আপনি যদি স্কুল এবং মাদ্রাসার জন্য হন, তাহলে স্কুল মাদ্রাসাগুলো পোস্টগুলো সিলেক্ট করবেন। আর আপনি যদি স্কুল মাদ্রাসা হয়ে টেকনিক্যালে যান, তাহলে আপনাদের প্রবলেম হবে, অর্থাৎ কারিগরিতে গেলে। তাই আপনাদের সার্টিফিকেটের পাশে দেখবেন লেখা আছে স্কুল অ্যান্ড মাদ্রাসা, তারপরে লেখা আছে কলেজ এবং মাদ্রাসা, এরকম লেখা আছে। আর কারো কারো সার্টিফিকেটে লেখা আছে যে টেকনিক্যাল অথবা কারিগরি। এনটিআরসি কর্তৃক মেধা তালিকার অন্তর্ভুক্ত। তো মেধা তালিকা আজকালের মধ্যে আপনাদের প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আপনারা মেরিট লিস্ট পাবলিশ হলে আরো ভালোভাবে জানতে পারবেন আপনাদের সার্টিফিকেটে মার্কস কত থাকতে পারে এবং আপনার পজিশন কততম, সেই অনুযায়ী আপনারা প্রতিষ্ঠানগুলো সাজাতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো, এগুলো আপনারা পড়ে নেবেন, তেমন না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, এই যে এটি স্মারক নম্বরটা আপনাদের আবেদন করতে লাগবে। ভালোভাবে যে কম্পিউটার অপারেটরে আবেদন করুক, আপনারাও একটু লক্ষ্য রাখবেন কোনো ভুল যেন না হয়। নিজের নাম, বাবা মার নাম, সার্টিফিকেটের আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার এবং ইমেল নাম্বার। এখানে একটা কথা বলে রাখি যে ফোন নাম্বার, ইমেল নাম্বার আপনারা আগে যা দিয়েছেন অ্যাপ্লিকেন্ট কপি, সেটা না দিলেও হবে। এখন নতুন করে আপনারা অবশ্যই একটা আপনাদের নিজের এনআইডি কার্ড দিয়ে করা ফোন নাম্বার এবং ইমেল, এই দুটি আপনাদের নিজের, সবকিছু যেন নিজের আইডি দিয়ে করা থাকে, কারণ এই ফোন নাম্বার দিয়ে আপনাদের বেতন এবং এমপিও ক্ষেত্রে লাগবে। সব ক্ষেত্রে আপনার এই নাম্বারটি বেশি গ্রহণযোগ্য হবে এবং নাম্বার চেঞ্জ করতে গেলে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। এরপরে দেখেন যে সনদে উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। তারপরে আপনার সনদে যদি থেকে মনে করেন পলিটিক্যাল সায়েন্স, তাহলে আপনার পলিটিক্যাল সায়েন্স শূন্যপদ কোন কলেজে ফাঁকা রয়েছে সেখানে আপনার সেই কলেজেই আবেদন করতে হবে, অর্থাৎ সেই কলেজগুলো চয়েস লিস্টে দিতে হবে। আবেদনকারীর বয়স দেখেন এখানে 4 জুন থেকে বলছে, তারিখে 35 বছর বা তার কম হতে হবে। 4 জুন তারিখ থেকে, অর্থাৎ যেটা জুন মাস চলতেছে অনেক আগে, যাদের বয়স 35 হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। আর 4 জুনের আগে যাদের বয়স 35 হয়নি তারা আবেদন করতে পারবে। যদিও আগে একটা তথ্য পাওয়া গিয়েছিল যে 35 প্লাসরাও আবেদন করতে পারবে, কিন্তু না, এবারও 35 প্লাসদের আবেদন করার সুযোগ দেয়া হয়নি। নিবন্ধন সনদের মেয়াদ, শিক্ষক নিবন্ধন মেয়াদ চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হলো 3 বছর। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদিও এখানে এনারা বলে যে 3 বছর আপনাদের সার্টিফিকেটটি মেয়াদ। মনে করেন যারা 17তম নিবন্ধন বা 15তম নিবন্ধন প্রার্থী রয়েছে, তারা কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডেক্স পেয়েছে, আর তারা যদি এখন আবেদন করতে যায় আপনাদের সঙ্গে, তাহলে তাদের ইন্ডেক্স ডিলিট করতে হবে। আর ইন্ডেক্স ডিলিট করে তারা যদি কোনো প্রতিষ্ঠান না পায়,
তাহলে তাদের কিন্তু চাকরিটি আর হবে না, আগের চাকরিটিও হারাতে হবে। কে এই ধরনের রিস্ক নিয়ে আসলে আবেদন করতে যাবে? তাই বলা যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনারাই অর্থাৎ 18তমরাই আবেদন করবে। খুব কম 17তম রয়েছে, খুবই কম। প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদ প্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র দিয়ে আবেদন করতে পারবে। এই কথাটির অর্থ হচ্ছে, যদি কোনো প্রার্থী 15তমতে মনে করেন কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছে, 16তমতেও কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছে, 18তমতেও উত্তীর্ণ হয়েছে, সেই 3টে সার্টিফিকেট থেকে একটা সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবে, 2টি সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবে না। যদিও সে 2টি সার্টিফিকেট অর্জন করে, তারপরেও সে একটি বেশি পারবে না। আর এর পাশাপাশি যদি কোনো প্রার্থী স্কুল এবং কলেজ দুটোতেই উত্তীর্ণ হয়ে থাকে, তাহলে সে 2টাতেই আবেদন করতে পারবে। তবে তখন তার মেধা অনুযায়ী কলেজে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি কলেজে মেরিটে পজিশন খারাপ থাকে, তখন তাদের স্কুলে হবে। অর্থাৎ যে কোনো একটি প্রতিষ্ঠানে তাদের চাকরিটি হবে, 2টি প্রতিষ্ঠানে একবারে হবে না। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে। এই কথাটি আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যেটা আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আপনারা 40টি প্রতিষ্ঠান চয়েস দেবেন, দেওয়ার পর ইয়েস আর নো অপশন থাকবে। যদি মনে করেন যে এই 40টি প্রতিষ্ঠান আমি চয়েস দিলাম, এর মধ্যে আমার চাকরি না হলে আমি আর চাকরি করব না, তাহলে আপনি নো অপশন দিতে পারবেন। আর যদি মনে করেন যে চাকরিটি আমার খুব প্রয়োজন এবং আমাকে যে কোনো প্রতিষ্ঠান পেতেই হবে, তাহলে আপনার মেরিট খারাপ হলেও আপনারা বা ভালো হলেও আপনারা ইয়েস অপশন ক্লিক করতে পারবেন। কিন্তু ইয়েস অপশন ক্লিক করলে আপনাদের চাকরিটি সরকারিভাবে যে কোনো জায়গায় ফেলাতে পারে, তখন সেখানেই আপনাকে চাকরিটি করতে হবে। এবার ইয়েস অপশন ক্লিক করলে কিন্তু আপনারা 3টে অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে মাদ্রাসা, একটা হচ্ছে টেকনিক্যাল। এখন আপনার সার্টিফিকেটে যদি লেখা থাকে শুধু জেনারেল এবং মাদ্রাসা, তাহলে আপনি এই 2টা সিলেক্ট করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি মাদ্রাসা চাকরি করব না, তাহলে আপনি শুধু জেনারেল সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে একটাও চয়েস দিতে পারবেন, দুটাও চয়েস দিতে পারবেন। তবে 2টা চয়েস দেওয়াটা উত্তম, যার চাকরি খুব প্রয়োজন আপনারা জেনারেল এবং মাদ্রাসা 2টি চয়েস দিন। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অপশনের যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অপশন চয়েস করতে পারবে। 3টি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদ ভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। তার মানে আপনার যে মেরিট লিস্ট হবে সে অনুযায়ী আপনি প্রতিষ্ঠান পেয়ে যাবেন। এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। একটি পর্যায়ে আবেদনকারী 1000 টাকা, তার মানে আপনি যদি স্কুল পর্যায়ে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে সেখানে আপনার 1000 টাকা লাগবে, এবং কলেজ পর্যায়ে যদি আপনি আবেদন করে থাকেন সেখানেও আপনার 1000 টাকা লাগবে। আর টেলিটক এই ওয়েবসাইটে আপনাদের সবকিছু দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারবেন। পুলিশ ভেরিফিকেশন ফর্ম, প্রত্যেক আবেদনকারীকে এই ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল হবে। সম্ভবত এই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি এবার আপনাদের আবেদন করার সাথেই সংযুক্ত করতে হবে। আর এই ফর্মে আপনারা কখনো ভুল তথ্য দিবেন না। এবং যদি কোনো মেয়ে মানুষ রয়েছে যারা স্বামীর বাড়িতে এখন অবস্থান করেছেন, তাহলে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনারা ঠিকানা স্বামীর বাড়িতে দিবেন। আর যদি আপনারা অধিকাংশ সময় আপনার বাবার বাড়ি থাকেন, তাহলে বাবার বাড়ির ঠিকানা দেবেন। অর্থাৎ স্থায়ীভাবে আপনারা এখন যেখানে অবস্থান করছেন সেই ঠিকানাতে দিবেন। আগে অ্যাপ্লিকেশন ফর্মে যে ঠিকানায় দেন না কেন, এখন আপনাদের সঠিক ঠিকানা অবশ্যই দিতে হবে, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন কিন্তু সংক্রান্ত এই 25 জানুয়ারি এগুলো আপনারা পড়ে নেবেন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করে দিলাম। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এই 22 জুন দুপুর 12টা থেকে কিন্তু এই আবেদন শুরু হবে। আবেদন অবশ্যই আপনারা করার সময় চোখ কান খোলা রাখবেন। চয়েস যখন দেবেন, অনেক কম্পিউটার অপারেটর দেখবেন যে উইক আছে, অনেক দুর্বল। তারা গতবার আমরা লক্ষ্য করেছি, তারা চয়েস দিয়েছিল মনে করেন আপনার প্রথমে আপনার নিজ জেলা, তারপরে নিজ বিভাগ, তারপরে অন্য বিভাগ, এভাবে দিয়েছিল। কিন্তু তারা সাবমিট করার পর দেখা গেছিল এই নিজ জেলা না হয় অন্য বিভাগ আগে এসেছিল, তখন কিন্তু তারা নিজ প্রতিষ্ঠান নিজ জেলার প্রতিষ্ঠানগুলো পায়নি। তাই যারা একজন এক্সপার্ট কম্পিউটার অপারেটর রয়েছে তাদের কাছে যাবেন এবং গিয়ে বলবেন যে আমি যে সাজাচ্ছি আমার চয়েস লিস্ট সে অনুযায়ী যেন আমি প্রতিষ্ঠান এবং আমার কপিটা যেন সে অনুযায়ী চলে আসে।
আপনি যদি পারেন তাহলে আপনি আমাদের আবেদনটি করে দেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং ভালো কম্পিউটার অপারেটর গেলে তারা বুঝতে পারবে, এবং তখন কিন্তু সিরিয়াল কিন্তু আপনাদের অগোছালো হবে না, সিরিয়ালগুলো সাজানোই থাকবে। প্রাপ্ত আবেদন শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে। অবশ্যই আপনারা আগে আপনাদের স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো দেবেন, এরপরে দূরবর্তী প্রতিষ্ঠানগুলো দেবেন, এবং যদি দূরে থাকতেই হয় তাহলে ভালো প্রতিষ্ঠানগুলো দেওয়ার চেষ্টা করবেন। ব্যানবেস নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করলে আপনারা এই প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা যেই হোক তথ্যগুলো পেয়ে যাবেন, যে প্রতিষ্ঠানে গত বছর জন স্টুডেন্ট ছিল, এখন কতজন স্টুডেন্ট রয়েছে, কতজন A+ পেয়েছে, এবং শিক্ষকদের তথ্য আপনারা ব্যান বেজে পেয়ে যাবেন। আমরা পরবর্তীতে ব্যান বেজে একটা তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ, আগামীকাল ওই ভিডিওটি আমি দেওয়ার চেষ্টা করব। আর চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন নিজ উপজেলা এবং জেলা, যেহেতু এই চাকরিতে বেতনের সমস্যা এবং বেতন অনেক কম, বাইরে থাকা আসলে খুবই রিস্ক, তাই আপনারা নিজ জেলা উপজেলায় দেখবেন, এবং যেখানে দেখবেন কিছু স্টুডেন্ট রয়েছে একবার স্টুডেন্ট নেই, এবং প্রতিষ্ঠানের জমি জমা এবং ঘর প্রতিষ্ঠানের যে ভবন সেটা অনেক দুর্বল, এগুলো আপনারা লক্ষ্য করবেন। অবশ্যই দেখে শুনে প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন। তো যদি আমাদের তথ্যগুলো আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমরা আপনাদের জন্য আর কি কি প্রসেস দরকার, কিভাবে আবেদন করবেন, এগুলো ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো তথ্যগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।